এই ছেলে, কে তুমি? এই বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে আছো কেন? জি, আমি ইমন। আসলে আমার থাকার কোনো জায়গা নেই, তাই আমি এখানে বসে আছি। জায়গা নাই মানে? তোমার বাড়ি কোথায়? আমার বাড়িঘর নাই, আমি এতিম। নীলার বাবা কিছুক্ষণ প্রকোচকে তাকিয়ে রইল। ছেলেটা বৃষ্টির মধ্যে কাঁপছে। তার খুব মায়া হলো ছেলেটাকে দেখে। যার পৃথিবীতে কেউ নাই, তার জন্য বৃষ্টিটাও উপভোগের না। তিনি এবার গাড়ির দরজা খুলে দিয়ে বলল, এই ছেলে, তুমি আমার গাড়িতে এসো, আমার সাথে চলো। জি, কোথায়? আমার বাড়ি চলো। এরকম একটা অসহায় ছেলেকে রাস্তায় ফেলে যেতে ইচ্ছে করছে না। না না আঙ্কেল, সমস্যা নেই। আমার অভ্যাস আছে এভাবে থাকার। আসো তো তুমি। তোমার এভাবে রেখে গেলে নিজের কাছে শান্তি লাগবে না। চলো আমার সাথে, আমি কোনো কথা শুনতে চাই না। কিন্তু আঙ্কেল, আমি... কোনো কিন্তু না, চলে এসো, গাড়িতে বসো। ইমন আর কোনো উপায় না পেয়ে গাড়িতে উঠে পড়ল। এমনিতেই অনেক রাত, আর বৃষ্টি থামবে বলেও মনে হচ্ছে না। ভেজা শরীরের পানিতে সিট ভিজে গেল। তবুও তিনি কিছু বলল না। গাড়ি চলতে থাকলো বাড়ির উদ্দেশ্যে। গাড়িটা ধীরে ধীরে বিশাল লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। বাইরে তখনও টুপটাপ বৃষ্টি পড়ছে, কিন্তু বাড়িটার ভেতরটা আলোয় ঝলমল করছে। চারপাশে বড় বাগান, ফোয়ারা, দোতলা রাজকীয় বাড়ি, সবকিছু যেন ইমনের চোখে একেবারে অন্য জগৎ। সে ভিজে জামা কাপড় গায়ে নিয়েই চুপচাপ বসে রইল। এত বড় বাড়ির সামনে দাঁড়িয়ে তার নিজের অবস্থাটাই হঠাৎ খুব বেশি ছোট মনে হলো। যেন ভুল করে অন্য কারো জীবনের দরজায় এসে দাঁড়িয়েছে সে। গাড়ি থামতেই নীলার বাবা দরজা খুলে নামলেন। ইমনও ধীরে ধীরে নামলো। ভেজা কাপড় থেকে পানি ঝরছে, চুল এলোমেলো, চোখে ক্লান্তি। এই বাড়ির চকচকে মেঝেতে তার পা রাখতেও কেমন অস্বস্তি লাগছিল। মনে হচ্ছিল এই ঘরে তার মতো কাউকে মানায় না। কলিং বেলের শব্দ হতেই ভেতর থেকে দরজা খুললেন নীলার মা। দরজা খুলেই সামনে ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকা অপরিচিত ছেলেটাকে দেখে তিনি ভ্রুকুচকে তাকালেন। চোখে মুখে স্পষ্ট বিস্ময়। এত রাতে নিজের স্বামীর পাশে এমন এক ছেলেকে দেখে অবাক না হয়ে উপায়ও নেই। এ কে? এই ছেলেটা কে? ভেতরে আসতে দাও আগে। বাইরে দাঁড়িয়ে কথা বলবে নাকি? ছেলেটা পুরো ভিজে গেছে। নীলার মা আর কিছু না বলে একটু সরে দাঁড়ালেন। ইমন ইতস্তত করছিল, ভেতরে ঢুকবে কি ঢুকবে না সেটা নিয়েই যেন দ্বিধায় পড়ে গেছে। ভেতরে আসো ইমন, ভয় পেও না। ইমন ধীরে ধীরে ভেতরে ঢুকলো। বিশাল ড্রয়িং রুম, চকচকে সাদা মেঝে, দামি সোফা, দেওয়ালে বড় বড় পেইন্টিং, সব দেখে সে অস্বস্তিতে আরো গুটিয়ে গেল। যেন ভুল করে এমন একটা জায়গায় ঢুকে পড়েছে যেখানে তার থাকার কথা না। এখন বলবে কে এই ছেলে? নাম ইমন। রাস্তায় একা বসেছিল এই বৃষ্টির মধ্যে। ছেলেটা এতিম, থাকার কোনো জায়গা নেই, তাই নিয়ে এসেছি। এতিম শব্দটা শুনেই নীলার মায়ের চোখের দৃষ্টি বদলে গেল। প্রথমে বিস্ময় ছিল, এবার সেখানে মায়া এসে ভর করলো। তিনি আবার ছেলেটার দিকে তাকালেন। ভেজা শরীর, কাপা ঠোঁট, ক্লান্ত মুখ, মুহূর্তেই মমতা কাজ করলো তার ভেতর। আহারে, এই অবস্থায় বাইরে ছিলে? এসো বাবা, ভেতরে এসো। দাঁড়িয়ে আছো কেন? ইমন কিছু বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এই মায়া, এই ডাকা, এসব তার জীবনের খুব কমই এসেছে, তাই অভ্যস্ত নয় সে। ঠিক তখনই ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখতে থাকা নীলা বিরক্ত মুখে ঘাড় ঘুরিয়ে তাকালো। প্রথমে বাবাকে দেখলো, তারপর ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকা ইমনকে। এক পলক দেখেই তার মুখে বিরক্তির রেখা ফুটে উঠল। বাবা, তোমার এই স্বভাবটা কোনোদিন বদলাবে না, তাই না? যাকে খুশি যেখানে খুশি দেখে ধরে নিয়ে আসো। নীলার কথাটা ড্রয়িং রুমে হালকা ছুরির মতো কেটে গেল। ইমন সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল।
এমন কথা সে নতুন না, বরং খুব চেনা। তবুও বুকের ভেতরটা কেমন যেন টনটন করে উঠল। আঙ্কেল থাক, আমি চলে যাই, সমস্যা নেই। আমি বাইরে কোথাও। একদম চুপ, কোথাও যাবে না তুমি। ইমন থেমে গেল। নীলার বাবা এবার কড়া চোখে মেয়ের দিকে তাকালেন। তার মুখের কোমলতা মুহূর্তেই মিলিয়ে গেছে। নীলা, তোমার ব্যবহার ঠিক করো। আমি কি ভুল বলেছি বাবা? তুমি রাস্তায় যাকে পাচ্ছ তাকে। আমি বলেছি ব্যবহার ঠিক করো। একটা অসহায় ছেলের সাথে এভাবে কথা বলতে লজ্জা করে না তোমার? নীলা থেমে গেল। বাবার কণ্ঠে এমন কঠোরতা সে খুব কমই শুনেছে। মুখটা শক্ত হয়ে গেল তার। বিরক্তিতে ঠোঁট বাঁকিয়ে টিভির দিকে তাকালো, কিন্তু আর কিছু বলল না। সবসময় টাকা আর স্ট্যাটাস দিয়ে মানুষকে বিচার করতে নেই নীলা। মনে রাখবে, মানুষের পরিচয় তার কাপড়ে না, তার অবস্থায় না, তার ভেতরে। কথাটা শুনে ইমন মাথা নিচু করেই দাঁড়িয়ে রইল। তার ঠোঁটের কোণে অদ্ভুত এক ক্ষীণ হাসি ফুটল, খুব ছোট, খুব চাপা, যেন কথাটা তার ভেতরে কোথাও গিয়ে লাগলো। নীলার মা দ্রুত একটা তোয়ালে এনে ইমনের হাতে দিলেন। যাও বাবা, আগে ভেজা শরীরটা মুছে নাও, ঠান্ডা লেগে যাবে তো, তারপরে খেয়ে নিও। ইমন তোয়ালেটা হাতে নিল। কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল। এই বাড়িতে ঢোকার পর প্রথমবার তার মনে হলো আজকের রাতটা হয়তো অন্যরকম হতে চলেছে। বাইরে সে যতটা অসহায়, ভেতরে সে ঠিক ততটা না। কিন্তু সেটা এখনো কেউ জানে না, কেউ না। নীলার মা শুধু তোয়ালে এগিয়ে দিতেই নীলার বাবা ভ্রু কুঁচকে ইমনের ভেজা অবস্থা দেখে আবারও তাকালেন। মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে, শার্ট গায়ে লেপ্টে আছে, প্যান্ট থেকেও টুপ টুপ করে পানি পড়ছে। ছেলেটা যে এই অবস্থায় দাঁড়িয়ে আছে সেটাই যেন তার কাছে অস্বস্তিকর লাগলো। আরে খালি তোয়ালে দিলে হবে? দেখছো না পুরো ভিজে গেছে। এভাবে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। আমার একটা জামা কাপড় এনে দাও, ওর চেঞ্জ করতে হবে। নীলার মা একবার ইমনের দিকে তাকালেন, তারপর মাথা নেড়ে ভেতরের দিকে চলে গেলেন। না আঙ্কেল, লাগবে না, আমি এভাবে ঠিক আছি, শুকিয়ে যাবে। চুপ থাকো তুমি, এত ভদ্রতা দেখাতে হবে না। শরীর খারাপ হলে কিন্তু আমাকেই ডাক্তার ডাকতে হবে। যা বলছি চুপচাপ তাই করো। ইমন আর কিছু বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার স্বভাবে এমনিতেই জোর করে কিছু নেওয়ার অভ্যেস নেই, বরং না বলেই দূরে সরে যাওয়াই তার সহজাত। কিন্তু আজ বারবার তাকে থামিয়ে দেওয়া হচ্ছে। অদ্ভুত লাগছে। কিছুক্ষণ পর নীলার মা ফিরে এলেন। হাতে নীলার বাবার আগের একটা পরিষ্কার ট্রাউজার আর একটা সাদা টি শার্ট। কাপড়গুলো ভাঁজ করা, শুকনো, পরিষ্কার। ইমনের হাতে এগিয়ে দিতে দিতে তিনি নরম গলায় বললেন, এই নাও বাবা, এগুলো পরে নাও, ভেজা কাপড়ে থাকলে জ্বর চলে আসবে। ইমন এক মুহূর্ত কাপড়গুলোর দিকে তাকিয়ে রইল। এত পরিষ্কার, এত পরিপাটি কাপড় অনেকদিন পর কেউ তাকে এমন স্বাভাবিকভাবে কিছু দিল। দয়া করে না, করুণা করে না, একেবারে ঘরের মানুষের মতো। জি ধন্যবাদ। এসো, আমি ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, ওই দিকটায় গিয়ে চেঞ্জ করে নাও। নীলার মা সামনে এগিয়ে পথ দেখাতে লাগলেন। ইমন চুপচাপ তার পেছনে হাঁটল। বিশাল করিডোর পেরিয়ে তিনি ওয়াশরুমের সামনে এসে দাঁড়ালেন। এই যে এখানে যাও, ভেতরে সব আছে, ভেজা কাপড় বাইরে রেখে দিও, আমি কাউকে দিয়ে ধুয়ে দিতে বলবো। না না, লাগবে না, আমি নিজেই। এত না করো না বাবা, আগে ফ্রেশ তো হও। ইমন আর কথা বাড়ালো না, ধীরে দরজা বন্ধ করে ভেতরে ঢুকে গেল। দরজা বন্ধ হতেই নীলা সোফায় বসে বিরক্ত মুখে টিভির রিমোটটা টেবিলে ছুঁড়ে রাখল। চোখে মুখে স্পষ্ট অস্বস্তি। নীলা মনে মনে বলল, অসহ্য। বাবার এই স্বভাবটা সত্যি একদিন মাথা খারাপ করে দিবে। কয়দিন পর পর কোথা থেকে একটা ভিখারি ধরে নিয়ে আসে, যেন এই বাড়িটা এতিমখানা। ঠোঁট বাঁকিয়ে বিরক্তিতে মুখ ঘুরিয়ে নিল নীলা। তার কাছে এই দৃশ্য নতুন কিছু না। বাবার এই অতিরিক্ত দয়া, অতিরিক্ত মায়া সব সময়ই তার কাছে বাড়াবাড়ি লাগে। পৃথিবীতে সবাইকে বাঁচানোর দায়িত্ব যেন একা তার বাবার।
আর সেই দায় এসে পড়ে ওই বাড়ির ওপর। কিন্তু ওয়াশরুমের ভেতরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা, যাকে নীলা এক মুহূর্তে ভিখারি বলে শেষ করে দিল, সে আয়নার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে খুব হালকা একটা হাসি টানল। ভেজা চুল থেকে পানি ঝরছে, চোখ দুটো শান্ত, অদ্ভুত শান্ত, যেন এই অপমান, এই তাচ্ছিল্য, এই সব তার কাছে একদম নতুন কিছু না, বরং খুব পরিচিত। ইমন ধীরে ধীরে ভেজা শার্টটা খুলল, তারপর আয়নায় নিজের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, মানুষ সবসময় চোখ দিয়ে দেখে, মাথা দিয়ে না। কথাটা বলে এসে নীলার বাবার দেওয়া শুকনো টি শার্টটা হাতে নিল। ঠোঁটের কোণের সেই চাপা হাসিটা তখনও রয়ে গেছে, শান্ত, স্থির আর অদ্ভুত রহস্যময়। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খুলে ইমন ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। ভেজা কাঁপতে থাকা ছেলেটাকে আর এখন আগের মতো লাগছে না। নীলার বাবার সাদা টি শার্ট আর ট্রাউজার পরে তাকে অনেকটাই পরিপাটি লাগছে। ভেজা চুলগুলো হাত দিয়ে পিছনে সরানো, মুখে ক্লান্তি থাকলেও চোখে সেই অদ্ভুত শান্ত ভাবটা এখনো আছে, যেন এই বাড়ির সবকিছু সে খুব মন দিয়ে দেখছে, বুঝছে, কিন্তু কিছুই প্রকাশ করছে না। করিডোর পেরিয়ে ড্রয়িং রুমে আসতেই তার চোখ গিয়ে থামলো ডাইনিং এরিয়ার দিকে। বড় ডাইনিং টেবিলটা ইতিমধ্যে সাজানো, কাচের বাটি, গরম ভাত, ধোয়া ওঠা ডাল, কয়েক রকম ভর্তা, মাছ, মাংস, সব সুন্দর করে সাজানো। এই দৃশ্য দেখে ইমন এক মুহূর্ত থেমে গেল। অনেকদিন পর এমন গোছানো ডিনার টেবিল তার চোখে পড়ল। ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে নীলার মা বেরিয়ে এলেন। ইমনকে দেখে তার মুখে নরম হাসি ফুটে উঠল। এসো বাবা, ডিনার রেডি, এসো খেয়ে নাও। ইমন কিছু বলার আগেই সিঁড়ি বেয়ে নীলার বাবা নিচে নেমে এলেন। তিনিও ততক্ষণে ফ্রেশ হয়ে নিয়েছেন। ঘরের পোশাক পরে অনেকটা হালকা দেখাচ্ছে তাকে। নিচে নেমেই তিনি সরাসরি ডাইনিং টেবিলের দিকে এগোলেন। কি দাঁড়িয়ে আছো? এসো ইমন, বসো। এতক্ষণে নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। ইমন ইতস্তত করল। তার চোখ একবার টেবিলের দিকে, একবার নীলার দিকে গেল, যেন সে বুঝেই গেছে এই টেবিলে তার বসাটা সবাই ভালোভাবে নিচ্ছে না। না আঙ্কেল, আমি পরে না, এখনই। এসো বসো। নীলার বাবা চেয়ার টেনে বসতেই ইমন ধীরে ধীরে এগিয়ে এলো। ঠিক তখনই সোফা থেকে উঠে বিরক্ত মুখে ডাইনিং এর দিকে তাকালো নীলা। তার চোখে স্পষ্ট অস্বস্তি, ঠোঁটে বিরক্তি। এখন এই ছিল কি আমাদের সাথে খাবে নাকি? কথাটা এমন ভাবে বলল যেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কোনো মানুষই না, শুধু একটা বিরক্তিকর ঝামেলা। তো কোথায় খাবে? ও এখন আমাদের গেস্ট, আমাদের সাথেই খাবে। গেস্ট? নীলা ঠোঁট বাঁকিয়ে হালকা হেসে উঠল। সেই হাসিতে অবজ্ঞা, বিরক্তি আর কটাক্ষ সব একসাথে মিশে আছে। রাস্তা থেকে যাকে তাকে তুলে এনে গেস্ট বানিয়ে দিচ্ছ? সত্যি বাবা, তোমার এইসব দেখে মাঝে মাঝে অবাক লাগে। কথাটা শেষ হতেই ডাইনিং এর পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে গেল। নীলার মা থেমে গেলেন। ইমনও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিন্তু নীলার বাবা এবার ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার চোখের দৃষ্টি মুহূর্তেই কঠিন হয়ে গেল। মুখের কোমলতা মিলিয়ে গিয়ে কণ্ঠে জমে উঠল কড়া সতর্কতা। মুখ সামলে কথা বলো নীলা। আমি যাকে সাথে করে নিয়ে এই বাড়িতে নিয়ে এসেছি সে এইবারের গেস্ট, আর এই বাড়ির গেস্টকে সম্মান দিতে শেখো। কিন্তু বাবা, আমি শুধু... তুমি শুধু কিছু না, তোমার সমস্যা হচ্ছে তুমি মানুষকে মানুষ হিসেবে দেখো না। কাপড় দেখে বিচার করো, অবস্থা দেখে বিচার করো, টাকার হিসেব দিয়ে সম্মান দাও। এটা আমি তোমাকে শেখাইনি। নীলা এবার চুপ করে গেল। তার মুখ শক্ত হয়ে উঠল, রাগে চোয়াল শক্ত। কিন্তু বাবার সামনে আর কিছু বলার সাহস হলো না। আজ থেকে একটা জিনিস মনে রাখবেন নীলা, দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটার অবস্থা দেখে তাকে ছোট ভাবা খুব সহজ, কিন্তু কে কোন অবস্থায় কেন আছে সেটা না জেনে তাকে অপমান করা সেটা ছোট লোকের কাজ। কথাটা শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। নীলার মা নিঃশব্দে দাঁড়িয়ে আছেন।
নীলা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে আছে, আর ইমন সে শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো অপমানের ছাপ নেই, না রাগ না কষ্ট, শুধু সেই শান্ত স্থির চাহনি। যেন এমন কথা সে 1000বার শুনেছে, যেন এগুলো তাকে আঘাত করে না। কিন্তু তার নীরবতাটাই অদ্ভুত, খুব অদ্ভুত। কারণ যে ছেলে এতক্ষণ মাথা নিচু করে ছিল, সে এখন নীরবে দাঁড়িয়ে সব শুনছে, একটা শব্দও না বলে। যেন অপমান গায়ে মাখার মানুষ সে না, যেন তার নীরবতার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু, যা এই বাড়ির কেউ এখনো বুঝতেই পারেনি। শেষ পর্যন্ত আর কোনো কথা না বাড়িয়ে সবাই টেবিলে বসলো। ডাইনিং টেবিলের পরিবেশটা নিঃশব্দ, ভারী, অস্বস্তিকর। চামচের হালকা শব্দ, প্লেটের টুংটাং, আর মাঝে মাঝে নীলার মায়ের নরম গলায় কিছু বলা, এইটুকুই। নীলার বাবা নিজে হাতে ইমনের প্লেটে ভাত তুলে দিলেন, ডাল দিলেন, মাছ এগিয়ে দিলেন, মাংসও তুলে দিলেন, যেন সে কোনো বাহিরের মানুষ না, বহুদিনের চেনা কেউ। না বাবা, খাও, লজ্জা পেলে পেট ভরবে না। ইমন একবার শুধু তাকালো, কিছু বলল না। তারপর ধীরে মাথা নেড়ে খেতে শুরু করলো। অনেকদিন পর গরম ভাতের গন্ধ, ঘরের রান্না, সাজানো টেবিল, সব মিলিয়ে অদ্ভুত এক নীরব অনুভূতি জমে উঠল তার ভেতরে। কিন্তু সে কিছুই প্রকাশ করলো না। নীলার মা মাঝে মধ্যে তার প্লেটে খাবার তুলে দিচ্ছেন। এই নাও আরেকটু ডাল, মাছটা নাও বাবা, এত কম খেলে হবে? না আন্টি, যথেষ্ট হয়েছে। যথেষ্ট আবার কি? তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করো না। খাও বলছি। ইমন আর না করলো না, চুপচাপ খেতে লাগলো। অন্যদিকে নীলা বসে আছে স্পষ্ট বিরক্তি নিয়ে। তার হাতের চামচ চলছে ঠিকই, কিন্তু মুখে এক ফোঁটা স্বস্তি নেই। পুরো ব্যাপারটাই যেন তার কাছে অপমানজনক। বাবার এই অদ্ভুত দয়া, মায়ের মমতা, আর সেই ছেলেটার নীরব মুখ, সবকিছুই তার অসহ্য লাগছে। খাওয়া প্রায় শেষের দিকে, কেউ খুব বেশি কথা বলছে না। শুধু নীলার বাবা মাঝে মধ্যে ইমনের দিকে তাকিয়ে খোঁজ নিচ্ছেন। আর নেবে? না আঙ্কেল, পেট ভরে গেছে। খাওয়া শেষ হতে হতে রাত আরো গভীর হলো। বাইরে বৃষ্টির শব্দও অনেকটা কমে এসেছে। টুপটাপ শব্দটা এখন ক্ষীণ, যেন শহর ধীরে ধীরে ঘুমিয়ে পড়ছে। ইমন ধীরে ধীরে হাত ধুয়ে এসে ডাইনিং এর পাশে দাঁড়ালো। কয়েক সেকেন্ড চুপ থেকে নরম গলায় বলল, আঙ্কেল, এখন আমি যাই, বাইরে মনে হয় বৃষ্টি থেমে গেছে। কথাটা শুনে নীলার বাবা সঙ্গে সঙ্গে তাকালেন, যেন এমন কথা তিনি আগেই আন্দাজ করেছিলেন। কিছুতেই না, এই রাত বিরাতে তোমাকে আমি কিছুতেই ছাড়তে পারি না। বাইরে বৃষ্টি থামলেই সব নিরাপদ হয়ে যায় না। তাছাড়া তোমার তো এখানে কেউ নেই, এই অবস্থায় কোথায় যাবে তুমি? না আঙ্কেল, আমি কষ্ট করে। আবার কষ্টের কথা বলছো? সব কষ্ট একা বইতে হয় না ইমন, আজ অন্তত না। ইমন চুপ করে গেল। নীলার মা প্লেট গোছাতে গোছাতে কথার মধ্যে নরম সুর মিশিয়ে বললেন, থেকে যাও বাবা, অন্তত কয়েকটা দিন থাকো। আমাদের বাড়িতেও তেমন মানুষ নেই, আমরা 3 জন আর 2 জন কাজের লোক। এত বড় ফাঁকা ফাঁকা লাগে বাড়িটা। তুমি থাকলে সমস্যা কি? ইমন তাকালো তার দিকে। এই কথাটা যেন সে আশা করেনি। রাত কাটানোর অনুমতি এক জিনিস, কিন্তু থাকার কথা সেটা অন্য কিছু। তোমার যাওয়ার জায়গা যখন নেই, তখন এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরে কি করবে? 2 দিন শান্তিতে থাকো, তারপরে দেখা যাবে। একদম ঠিক বলেছে, তুমি এখানেই থাকবে অন্তত কিছুদিন, তারপর কি করবে সেটা পরে ভাবা যাবে। ইমন এবার সত্যিই থেমে গেল। তার চোখে এক ঝলক অদ্ভুত দৃষ্টি খেলে গেল, যেন হিসেব কষল কিছু, খুব দ্রুত, খুব নীরবে। ঠিক তখনই চেয়ারটা ঠাস করে সরিয়ে উঠে দাঁড়ালো নীলা। তার মুখে জমে থাকা বিরক্তি আর লুকিয়ে রইল না। অসহ্য। একটা মাত্র শব্দ, কিন্তু তাতে বিরক্তি, রাগ, তাচ্ছিল্য সব ছিল। নীলা আর এক মুহূর্তও দাঁড়ালো না। রাগে মুখ শক্ত করে সোজা সিঁড়ির দিকে হাঁটতে লাগলো। তার পায়ের শব্দে বিরক্তি স্পষ্ট। কয়েক সেকেন্ডের মধ্যেই সে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল।
ডাইনিংয়ে আবার নীরবতা নেমে এলো। নীলার মা দীর্ঘশ্বাস ফেললেন। নীলার বাবা বিরক্তি চোখে একবার সিঁড়ির দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিলেন। আর ইমন, সে শুধু দাঁড়িয়ে রইল, শান্ত, নীরব, স্থির। ঠোঁটের কোণে আবারও সেই অদ্ভুত ক্ষীণ, বোঝা যায় না এমন এক হাসি ফুটে উঠল, যেন এই বাড়িতে তার থাকা নিয়ে যতটা অস্বস্তি অন্যদের, আর ভেতরে ঠিক ততটাই নীরব আগ্রহ, যেন সে থাকতে চায়। খুব সহজ কোনো কারণে না, অন্য কোনো কারণে, খুব গভীর কোনো কারণে। ডাইনিংয়ের অস্বস্তিকর নীরবতা কাটিয়ে নীলার মা ধীরে ধীরে ইমনের দিকে তাকালেন। ছেলেটা এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চোখ শান্ত, মুখে সেই ভদ্র নির্লিপ্ত ভাব, যেন বাড়ির ভেতরে দাঁড়িয়ে থেকেও সে এখনো পুরোপুরি ভেতরে ঢোকেনি। এসো বাবা, তোমার রুমটা দেখিয়ে দিই। আজ থেকে তুমি গেস্ট রুমে থাকবে। ইমন একবার শুধু মাথা তুলল, তার চোখে হালকা বিস্ময় ঝলকে উঠল। এত সহজে, এত স্বাভাবিকভাবে কেউ তাকে কোথাও থাকার জায়গা দিয়েছে, এটা তার কাছে যেন এখনো পুরোপুরি বিশ্বাসযোগ্য লাগছে না। জি। নীলার মা সামনে এগিয়ে গেলেন। ইমন নিঃশব্দে তার পেছনে হাঁটতে লাগলো। লম্বা করিডোর, নরম আলো, দেওয়ালে দামি পেইন্টিং, চকচকে মেঝে, সবকিছু যেন নিঃশব্দে তার দিকে তাকিয়ে আছে। বিশাল এই বাড়ির প্রতিটি কোণেই স্বচ্ছলতার ছাপ, অথচ সেই ছেলেটা যে আজ এই বাড়ির করিডোরে হাঁটছে, তার জীবনে কখনো স্থির কোনো ছাদও ছিল না। করিডোরের একপাশে এসে নীলার মা একটা দরজার সামনে থামলেন। দরজাটা খুলতেই ভেতরের আলো জ্বলে উঠল। মাঝারি আকারের সুন্দর একটা রুম, নরম আলোর আবেশ, সাদা পরিপাটি বিছানা, পরিষ্কার পর্দা, কাঠের আলমারি, পাশে ছোট বুকশেলফ, টেবিল ল্যাম্প, সব মিলিয়ে নিখুঁত একটা গেস্ট রুম। ঘরটায় ঢুকেই ইমন থমকে দাঁড়ালো। এই রুমে থাকবে তুমি, কোনো কিছু দরকার হলে ডাকবে, ঠিক আছে? ইমন ধীরে ধীরে ভেতরে ঢুকলো। তার চোখ দিয়ে থামলো বিছানার উপর। এত পরিষ্কার, এত নরম, এত দামি বিছানা যেন ছুলেই দাগ লেগে যাবে। আমি এখানে থাকবো? হ্যাঁ, এখানেই থাকবে, সমস্যা কি? না মানে, এত দামি বিছানা। কথাটা বলেই সে একটু অস্বস্তিতে হেসে ফেলল, যেন সত্যিই ভয় পাচ্ছে। আমার মতো মানুষের জন্য এসব? আরে বোকা ছেলে! নীলার মা হালকা হেসে উঠলেন। তার চোখে মুখে এমন এক মায়া, যেটা ইমন বহু বছর দেখেনি। বিছানাকে সাজিয়ে রাখার জন্য বানানো হয় নাকি? বিছানা তো মানুষের জন্য। মানুষ ক্লান্ত হলে শোবে, বিশ্রাম নেবে, এতে দামের কি আছে? ইমন চুপ করে তাকিয়ে রইল, কিন্তু অদ্ভুতভাবে তার বুকের ভেতর কোথাও গিয়ে লাগলো। আপনি খুব ভালো। সবার মা যদি আপনার মতো হতো, তাহলে হয়তো পৃথিবীতে এত একা মানুষ থাকতো না। কথাটা শুনে নীলার মা কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর খুব নরম করে হাসলেন। সেই হাসিতে ছিল মায়া, ছিল স্নেহ, ছিল বয়সের কোমলতা। মারা এমনই হয় বাবা, সন্তানের কষ্ট তারা সহ্য করতে পারে না। একটা মা সব সময় চায় তার সন্তানের কষ্টটা নিজের কাছে নিয়ে নিতে। ইমন তাকিয়ে রইল তার দিকে। তার চোখে কোনো অভিব্যক্তি নেই, অথচ ভেতরে কোথাও যেন কিছু নড়ে উঠল, খুব গভীরে, খুব পুরনো কোথাও। কয়েক সেকেন্ড চুপ থেকে সে মাথা নামিয়ে ফেলল। ঠোঁটের কোণের হালকা হাসিটা মিলিয়ে গেল। ইমন মনে মনে বলল, সব মা আপনার মতো না। কিছু মা শুধু নিজের স্বার্থ বোঝে, সন্তানের চোখের জল না, নিজের সুবিধা দেখে। তার চোখের ভেতর এক সেকেন্ডের জন্য কেমন যেন ঠান্ডা কিছু ঝলকে উঠল, তীব্র, চাপা, গভীর, যেন বহু বছরের জমে থাকা কোনো নীরব ক্ষত মুহূর্তের জন্যে চোখের সামনে ভেসে উঠল। কিন্তু পরের মুহূর্তেই সে আবার মুখে সেই শান্ত, ভদ্র, নির্লিপ্ত মুখোশটা তুলে নিল। ধন্যবাদ আন্টি। ধন্যবাদ দিতে হবে না, দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আর শোনো, কোনো কিছু লাগলে একবার ডাকবে, একদম সংকোচ করবে না। জি আন্টি। নীলার মা হালকা হাসি দিয়ে দরজাটা টেনে বাইরে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতেই ঘরটা নিঃশব্দ হয়ে গেল।
ইমন ধীরে ধীরে ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইল। চোখ ঘুরিয়ে পুরো রুমটা একবার দেখল। তারপর খুব ধীরে, খুব অদ্ভুতভাবে তার ঠোঁটের কোণে একটা ক্ষীণ হাসি ফুটে উঠল। শান্ত, নিঃশব্দ, রহস্যময়, যেন এই বাড়ির দরজা আজ শুধু এক অসহায় এতিমের জন্য খোলেনি, খুলেছে আরো কিছুর জন্য, খুব অদৃশ্য, খুব গভীর, খুব হিসেবি কিছুর জন্য। দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে ইমন কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। বাইরে করিডোর নিঃশব্দ। পুরো বাড়ি ধীরে ধীরে রাতের গভীরতায় ডুবে যাচ্ছে। দূরে কোথাও দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ, জানালার ওপাশে বৃষ্টির শেষ টুপটাপ, আর ভেতরে এই নিস্তব্ধ ঘর। কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থেকে ইমন ধীরে ধীরে বিছানার ধারে গিয়ে বসল। নরম গদি হালকা দুলে উঠল। তার চোখে কোনো বিস্ময় নেই এখন, নেই সেই ভদ্র সংকোচে ভরা ছেলেটার মুখও। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন তার ভেতরের আরেকটা মানুষ জেগে উঠেছে, শান্ত, ঠান্ডা, হিসেবি। সে ধীরে ধীরে হাত ঢোকালো নিজের পকেটে, তারপর বের করলো একটা ফোন। বাইরে থেকে দেখলে সাধারণ ফোন মনে হলেও এক নজরেই বোঝা যায় এটা কোনো সাধারণ ডিভাইস না। ধাতব ফিনিশ, অদ্ভুত স্লিম বডি, প্রিমিয়াম কাট, কাস্টম এনক্রিপ্টেড ফ্রেম, অস্বাভাবিকভাবে দামি, অস্বাভাবিকভাবে শক্তিশালী। বৃষ্টির পানিতে ভিজে গেলেও ফোনটার স্ক্রিনে একটু সমস্যা হয়নি, যেন পানির স্পর্শ তার কিছু করতে পারেনি। ইমন নিজের টি শার্টের শুকনো অংশ দিয়ে ফোনটা ধীরে ধীরে মুছে নিল। স্ক্রিনে আঙ্গুল রাখতেই ফোনটা মুহূর্তেই জ্বলে উঠল। একের পর এক এনক্রিপ্টেড লেয়ার, ব্ল্যাঙ্ক ইন্টারফেস, সিকিউর অ্যাক্সেস প্যানেল, লুকানো সার্ভার রুট। স্ক্রিনের ভেতর এমন সব কোড ভেসে উঠতে লাগলো যা সাধারণ কারো চোখে শুধু অদ্ভুত চিহ্ন মনে হবে, কিন্তু ইমনের চোখে এগুলোই ভাষা, সবচেয়ে পরিচিত ভাষা। কয়েক সেকেন্ডের মধ্যে তার মুখের সব কোমলতা মিলিয়ে গেল। চোখ দুটো স্থির হয়ে এলো, ঠোঁট শক্ত, আঙুলের গতি দ্রুত, নিখুঁত, অভ্যস্ত, যেন বহুবার করা কোনো চেনা কাজ শুরু করেছে সে। আজ রাতের টার্গেট একটা মাল্টি ন্যাশনাল কর্পোরেশন। বহু দেশের হাজার কোটি টাকার ফান্ড ঘুরে সেই কোম্পানির নেটওয়ার্কে জমে আছে। বাহিরে তাদের মুখে নৈতিকতা, ভেতরে লুকানো দুর্নীতি, কালো টাকা, গোপন লেনদেন। ইমনের ঠোঁটের কোণে ঠান্ডা সরু একটা হাসি ফুটে উঠল। ইমন মনে মনে বলল, অন্যের রক্ত চুষে অন্যের টাকায় গড়া সাম্রাজ্য আমি এক এক করে মুছে দেব। তার আঙ্গুল স্ক্রিনে দ্রুত চলতে লাগলো। এনক্রিপশন ভাঙছে, ফায়ারওয়াল ভেদ হচ্ছে, একটার পর একটা সিকিউরিটি লেয়ার নীরবে খুলে যাচ্ছে। কোনো শব্দ নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু নিখুঁত গতি। বাইরে থেকে দেখলে মনে হবে এক ভেজা আশ্রয়হীন ছেলে রাতের অতিথি হয়ে গেস্ট রুমে বসে আছে, অথচ সেই একই ছেলে নরম বিছানার কিনারায় বসে একটা দামি ফোন হাতে হাজার কোটি টাকার ডিজিটাল সাম্রাজ্যের শ্বাসরোধ করে চলেছে। স্ক্রিনে কোডের পর কোড ভেসে উঠছে, সিকিউর ভোল্ট খুলছে, অফশোর অ্যাকাউন্টের রুট বেরিয়ে আসছে, শেল কোম্পানির নাম, গোপন লেনদেন, লুকানো ফান্ড, সব একে একে তার সামনে খুলে যাচ্ছে। ইমনের চোখে তখন আর কোনো অনুভূতি নেই, না রাগ, না উত্তেজনা, শুধু ঠান্ডা মনোযোগ। যেন এটা টাকা চুরি না, যেন এটা প্রতিশোধ, যেন সে টাকা নিচ্ছে না, সে হিসেব করছে। বহু পুরনো, বহু জমে থাকা হিসেব। স্ক্রিনে একটা সিকিউর অথরাইজেশন লেয়ার ভাঙতেই ইমনের ঠোঁটে চাপা হাসি ফুটে উঠল। ইমন মনে মনে বলল, মানুষ ভাবে ক্ষমতা শুধু টাকায়, আসল ক্ষমতা হলো কার টাকা কখন কিভাবে অদৃশ্য করে দিতে হয় সেটা জানা। তার আঙ্গুল থামল না। রাত যত গভীর হলো, গেস্ট রুমের নরম আলোয় বসে থাকা ছেলেটার মুখ তত ঠান্ডা হতে লাগলো। বাইরে সে আশ্রয়হীন, ভেতরে সে অদৃশ্য, আর অদৃশ্য মানুষরাই সবচেয়ে ভয়ঙ্কর। সকালটা শুরু হলো অদ্ভুত এক বিশৃঙ্খলা দিয়ে। শহরের বড় বড় নিউজ চ্যানেলের স্ক্রিন লাল ব্রেকিং নিউজে ভরে গেছে। স্টুডিওতে উত্তেজিত কণ্ঠ,
রিপোর্টারদের ছুটাছুটি, কানে হেডফোন গুজে লাইভ আপডেট, আর নিচে একটার পর একটা হেডলাইন দৌড়চ্ছে। দেশের সবচেয়ে বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর একটির আর্থিক সিস্টেম রাতারাতি ধসে পড়েছে। কোটি কোটি টাকার ফান্ড গায়েব, অফশোর অ্যাকাউন্ট ফাঁকা, গোপন ট্রানজ্যাকশন ফাঁস, কোম্পানির শেয়ার এক সকালেই মাটিতে। অফিসের সামনে বিশৃঙ্খলা, কেউ দৌড়াচ্ছে, কেউ চিৎকার করছে, কেউ ফোনে চেঁচাচ্ছে। রিপোর্টাররা মাইক হাতে একে অপরকে ধাক্কা দিয়ে লাইভে যাওয়ার চেষ্টা করছে। এটা দেশের ইতিহাসের সবচেয়ে বড় সাইবার ধস। রাতারাতি পুরো আর্থিক কাঠামো ভেঙে পড়েছে। প্রশ্ন একটাই, কে করলো এমন কাজ? আর একজন রিপোর্টার ক্যামেরার সামনে ফাইল নাড়িয়ে বলছে, শুধু টাকা গায়েব হয়নি, কোম্পানির বহু গোপন দুর্নীতির ডকুমেন্টও ফাঁস হয়েছে। কালো টাকা, অবৈধ লেনদেন, বিদেশি শেল কোম্পানির হিসাব সব এখন প্রকাশ্যে। সাইবার ইউনিট এখনও নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই কাজের পিছনে আছে সেই রহস্যময় হ্যাকার যাকে সবাই একনামে চেনে, হ্যাকার কিং। সকালবেলার চা হাতে বসে টিভির সামনে সব দেখছিলেন নীলার বাবা। তার ভ্রু কুঁচকে আছে, চোখে বিস্ময়, কণ্ঠে বিরক্তি। দিন দিন এসব হ্যাকারের উৎপাত বেড়েই চলেছে। এদের জন্য এখন আর কারো শান্তি নেই। আজ এক কোম্পানি, কাল আর একটা। এভাবে চলতে থাকলে একদিন পুরো সিস্টেম বসে যাবে। নীলার মা পাশেই বসেছিলেন, তিনিও অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। এরা এসব করে কি পায় কে জানে। ঠিক তখনই সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নামলো ইমন। পরিষ্কার কাপড় পরে, চুল শুকনো, মুখে সেই শান্ত নিরীহ ভাব, যেন রাত ভোর সে নিশ্চিন্তে ঘুমিয়েছে, যেন পৃথিবীর কোনো বিশৃঙ্খলার সাথেই তার কোনো সম্পর্ক নেই। নিচে নেমে সে একবার টিভির দিকে তাকালো। স্ক্রিনে লাল ব্রেকিং নিউজ, রিপোর্টারদের উত্তেজিত মুখ, আর সেই একটাই নাম, হ্যাকার কিং। তার ঠোঁটের কোণে অদৃশ্য ক্ষীণ এক হাসি ফুটে উঠে মিলিয়ে গেল। আরে ইমন, এসো বাবা, বসো। ইমন ধীরে ধীরে এগিয়ে এসে সোফার এক পাশে বসল। মুখে আগের মতোই ভদ্রতা, চোখে শান্ত কৌতূহল। দেখো তো কি কাণ্ড, লোকটাকে এক রাতে পথে বসিয়ে দিয়েছে। কোটি কোটি টাকা উধাও। বড় বড় কোম্পানির এখন বাঁচার উপায় নেই। এসব হ্যাকার এক একটা অভিশাপ। আজ ওদের, কালকে জানে কার পিছু লাগে, কবে যেন আমাদেরই পিছু লাগে। খোঁজ নিয়ে দেখুন আঙ্কেল, লোকটা মনে হয় ভালো মানুষ ছিল না। ইমন টিভির দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর খুব স্বাভাবিক গলায় বলল, মানে আমি তো খবরই দেখলাম, শুধু টাকা জানি, অনেক গোপন কাগজপত্র বের হয়ে গেছে। কালো টাকা, অবৈধ হিসেব, দুর্নীতি, এগুলো তো সাধারণ কারো থাকে না। আমি যতদূর খবর দেখি, এই হ্যাকার কিং নাকি সবার ক্ষতি করে না, খারাপ মানুষদেরই করে। যারা অন্যায়ের টাকার সাম্রাজ্য বানায় তাদেরই আগে ধরে। কথাটা শুনে নীলার বাবা কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, যেন হঠাৎ যুক্তিটা একেবারে ফেলেও দিতে পারছেন না। তা ঠিক, নিউজেও তো তাই বলছে। অনেক দুর্নীতির কাগজও বেরিয়েছে। তাহলে হয়তো লোকটা শুধু টাকা নেয়নি, হিসেবও মিলিয়েছে। কথাটা বলেই ইমন আবার চুপ হয়ে গেল। তার চোখ তখন টিভির স্ক্রিনে, কিন্তু দৃষ্টি অন্য কোথাও। শান্ত, স্থির, অদ্ভুত ঠান্ডা, যেন টিভিতে চলা সেই বিশৃঙ্খলা তার কাছে নতুন কিছু না। যেন এই ধ্বংস সে প্রথমবার দেখছে না, যেন এই পতনের শুরু সে নিজে হাতে লিখেছে। ইমনের কথাটা শেষ হতেই ড্রয়িং রুমে কয়েক সেকেন্ডের জন্যে অদ্ভুত নীরবতা নেমে এলো। টিভিতে তখনও ব্রেকিং নিউজ চলছে। রিপোর্টাররা চিৎকার করে বলছে দেশের সবচেয়ে বড় সাইবার ধসের কথা। কিন্তু এই ঘরের ভেতর যেন হঠাৎ কোনো এক অদৃশ্য উত্তেজনা জমে উঠল। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামলো নীলা। সকাল সকালও তার মুখে সেই একই বিরক্তি, একই কড়া ভাব, চুল খোলা, হাতে ফোন, চোখে অর্ধেক ঘুম আর অর্ধেক বিরক্তি। নিচে নেমে সে টিভির স্ক্রিনে একবার তাকালো, তারপর ধীরে ধীরে চোখ ঘুরিয়ে ইমনের দিকে তাকালো। কয়েক সেকেন্ড ইমনের দিকে স্থির তাকিয়ে থেকে নীলা ভ্রু কুঁচকে ঠান্ডা গলায় বলল,
তুমি আবার হ্যাকার নও তো? হুম হুম। কথাটা শুনে নীলার মা থমকে গেলেন। নীলার বাবা সোজা হয়ে বসলেন, আর ইমন সে শুধু একবার তাকালো নীলার দিকে। মুখে কোনো পরিবর্তন নেই। নীলা, কি হচ্ছে এসব? কি? আমি কি ভুল বলেছি? হতেও তো পারো। আজকাল মানুষ দেখে কি আর কিছু বোঝা যায়? মানুষের চেহারা দেখে বিশ্বাস করার দিন শেষ। বাইরে এক, ভিতরে আরেক। কথাটা বলেই সে ঠান্ডা চোখে ইমনের দিকে তাকিয়ে রইল। তার চোখে সরাসরি সন্দেহ। মজা করে বললেও অর্ধেকটা সে সত্যিই বলছে। ইমনও তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, শান্ত, নিরীহ, স্থির, সেই একই চাহনি। তারপর খুব স্বাভাবিকভাবে ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, আমি যদি হ্যাকার হতাম তাহলে এতক্ষণে আপনার ফোনটা আগে গায়েব হতো। এক মুহূর্তের জন্যে নীলা থেমে গেল। নীলার মা হালকা হেসে ফেললেন। নীলার বাবা মুখ গম্ভীর রেখেও ঠোঁটের কোণে চাপা হাসি লুকাতে পারল না। খুব মজা পেয়েছো? হুম হুম। না, তবে আপনি সন্দেহটা বেশ দ্রুত করেন। নীলা চোখ শুরু করে তাকিয়ে রইল। এই ছেলেটা তার প্রত্যাশার মতো ভীতু না। এটাই যেন তাকে আরো বিরক্ত করছে। ঠিক তখনই নীলার মা ট্রে হাতে এগিয়ে এলেন। ট্রেতে গরম চায়ের কাপ। তিনি একটা কাপ ইমনের সামনে নামিয়ে দিলেন। এই নাও বাবা, আগে এটা খেয়ে নাও, তারপরে সবাই নাস্তা খেতে আসবে। তার কণ্ঠে এমন স্বাভাবিক স্নেহ যেন ইমন এইবারের বহু দিনের কেউ। জি ধন্যবাদ। আর তুমি সকাল সকাল মানুষকে জেরা না করে গিয়ে টেবিলে বসো, নাস্তা রেডি। নীলা বিরক্তিতে চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো, কিন্তু আর কিছু বলল না। ইমন চায়ের কাপ হাতে নিল। কাপ থেকে ধোঁয়া উঠছে। গরম চায়ের হালকা গন্ধ উঠতেই সে এক চুমুক দিল। বাইরে থেকে তার মুখ আগের মতোই শান্ত, কিন্তু ভেতরে ভেতরে সে ইতিমধ্যেই হিসেব কষে ফেলেছে। ইমন মনে মনে বলল, এই মেয়ে সাংঘাতিক, অতিরিক্ত তীক্ষ্ণ, অতিরিক্ত সন্দেহপ্রবণ। ওর থেকে দূরে থাকাই ভালো, না হলে বিপদ হবে। কিছুক্ষণ পর সবাই ডাইনিং টেবিলে গিয়ে বসলো। সকালের টেবিল ও রাতের মতোই পরিপাটি। টোস্ট, অমলেট, ফল, জ্যাম, গরম পরোটা, চা, সব সুন্দর করে সাজানো। নীলার বাবা খবরের কাগজ হাতে বসেছেন। নীলার মা নাস্তা পরিবেশন করছেন। নীলা চুপচাপ নিজের চেয়ারে বসে আছে, কিন্তু তার চোখ মাঝে মাঝেই ইমনের দিকে যাচ্ছে। আর ইমন সে শান্তভাবে টেবিলে বসে আছে, বাইরে থেকে নিরীহ, ভদ্র, নিঃশব্দ। অথচ এই টেবিলে বসে থাকা চারজন মানুষের মধ্যে সবচেয়ে বিপজ্জনক মানুষটা এখন সবচেয়ে শান্ত হয়ে নাস্তা খেতে বসেছে। সকালের নাস্তার টেবিলে আপাত দৃষ্টিতে সব কিছুই স্বাভাবিক। প্লেটে টোস্ট, ডিম, পরোটা, চায়ের কাপ থেকে ধোয়া উঠছে, সব কিছু পরিপাটি, নিয়ম মাফিক, শান্ত। কিন্তু এই টেবিলে বসে থাকা চারজনের ভেতরে চার রকম ভাবনা চলছে। নীলার বাবা খবরের কাগজে চোখ রাখলেও মাঝে মাঝেই ইমনের দিকে তাকাচ্ছেন। নীলার মা স্নেহ ভরা চোখে ছেলেটার প্লেটে খাবার তুলে দিচ্ছেন। নীলা চুপচাপ বসে আছে, কিন্তু তার চোখ বারবার গিয়ে আটকে যাচ্ছে ইমনের মুখে। আর ইমন সে যেন খুব স্বাভাবিকভাবে নাস্তা করছে, অথচ ভেতরে ভেতরে সব কিছু লক্ষ্য করছে, খুব শান্তভাবে, খুব হিসেব করে। নীলার মা প্লেটে আরেকটা পরোটা তুলে দিতে দিতে নরম গলায় বললেন, তোমার কি আপন কেউই নেই বাবা? প্রশ্নটা ছিল খুব সাধারণ, কিন্তু কথাটা শুনে ইমনের হাত এক সেকেন্ডের জন্য থেমে গেল। তারপর আবার আগের মতোই স্বাভাবিক হলো। মুখে কোনো পরিবর্তন নেই। না আন্টি, আমার আপন বলতে কেউ নেই, আমি এতিম। কথাটা খুব সহজভাবে বলল সে, না কোনো আক্ষেপ, না কোনো অভিযোগ, যেন বহুবার বলা একটা মুখস্থ সত্য। কিন্তু নীলার মায়ের বুকটা নরম হয়ে গেল, চোখে মুখে সঙ্গে সঙ্গে মায়া জমে উঠল। আহারে, একটা ছোট শব্দ, অথচ তাতে কতটা মমতা, কতটা করুণা মিশেছিল তা বোঝা গেল তার চোখ দেখলেই।
ইমন মাথা নিচু করে নাস্তা করতে থাকলো। বাইরে তার মুখ শান্ত, ভেতরে খুব ঠান্ডা একটা চিন্তা ভেসে উঠল। ইমন মনে মনে বলল, যার সব থাকতো কেউ থাকে না, সে এতিমি। এক মুহূর্তের জন্যে তার চোখে অদ্ভুত এক ছায়া নেমে এলো, খুব ক্ষণিকের। তারপর আবার সব আগের মতো শান্ত। নীলা চুপচাপ বসেছিল, কিন্তু এবার সে একটু অন্যভাবে তাকালো ইমনের দিকে। আগের বিরক্তি আছে, সন্দেহও আছে, কিন্তু এবার তার সাথে আরো কিছু যোগ হয়েছে। কেমন যেন এই ছেলেটার কথা, তার চোখ, তার উত্তর সবকিছু খুব মাপা, খুব হিসেবি। যেন সে সব সময় ঠিক ততটুকুই বলে যতটুকু বলা দরকার। নীলা চুপচাপ তাকিয়ে থেকে মনে মনে বলল, এই ছেলের ভিতরে ঘাবলা আছে, বড় সড়ো ঘাবলা। ঠিক তখনই নীলার বাবা খবরের কাগজটা ভাঁজ করে পাশে রাখলেন। তারপর চায়ের কাপ হাতে ইমনের দিকে তাকিয়ে বললেন, তুমি চলো কিভাবে ইমন? মানে খরচপত্র? টুকটাক যা কাজ পাই করি আঙ্কেল, ছোটোখাটো কাজ। এতিমখানায় থাকতে ওরা পড়াশোনা করিয়েছিল, তাই টুকটাক টিউশনি করাই, যা পাই তা দিয়েই চলে যায়। তাহলে তো ভালোই হলো। নীলাকে পড়াতে পারবে তুমি? হোয়াট? কি হোয়াট? তোমার রেজাল্ট দিন দিন নামছে, কত টিউটর বদলালে কেউ টিকলো না, এবার ইমন পড়াবে? কিছুতেই না, আমি কিছুতেই ওর কাছে পড়বো না। রাস্তা থেকে তুলে আনা একজন অচেনা ছেলের কাছে আমি পড়বো? নো ওয়ে। আবার শুরু করো না নীলা। আমি সিরিয়াস বাবা, তুমি যাকে তাকে এনে আমার টিউটর বানিয়ে দিতে পারো না? আগে মানুষটাকে বুঝে তো দেখো। দরকার নেই, আমি ওর কাছে কিছুতেই পড়বো না। ইমন পুরো সময়টাই চুপচাপ বসে রইল। না বিস্ময়, না অপমান, না আগ্রহ, কিছুই মুখে ফুটল না। শুধু চায়ের কাপটা ধীরে টেবিলে নামিয়ে সে খুব শান্ত গলায় বলল, সমস্যা নেই আঙ্কেল, উনি না চাইলেই জোর করার দরকার নেই। তার গলায় বিন্দুমাত্র কষ্ট নেই, বরং অদ্ভুত শান্তি। কিন্তু ভেতরে ভেতরে সে ইতিমধ্যেই বুঝে গেছে এই মেয়েটা তাকে বিশ্বাস করে না। আর যে মানুষ এত দ্রুত সন্দেহ করে, সে একদিন খুব গভীর পর্যন্ত ঘুরেও দেখে। নীলার আপত্তিতে টেবিলের পরিবেশ আবারও ভারী হয়ে উঠল। সকালের নাস্তার টেবিলে যে অস্বস্তিটা এতক্ষণ চাপা ছিল, সেটা এবার স্পষ্ট হয়ে উঠল। নীলার চোখে বিরক্তি, মুখে জেদ, আর নীলার বাবা তার ধৈর্য এবার ফুরোতে শুরু করেছে। ওর কথাতে কিছু হবে না, 50টা টিচার পাল্টে ফেলেছে, রেজাল্ট দিন দিন নিচে নামছে, কাউকে 2 দিন সহ্য করতে পারে না। এবার আর তোমার কথা শুনবো না, ইমনই তোমাকে পড়াবে। ইমন এতক্ষণ চুপচাপ ছিল, এবার ধীরে কাপটা নামিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, জোর করার কি দরকার আঙ্কেল, উনি যখন চান না। সবসময় ছেড়ে দিতে নেই ইমন। নীলার বাবা এবার ইমনের দিকেও তাকালেন, কণ্ঠে বিরক্তি থাকলেও কথায় অদ্ভুত দৃঢ়তা। জীবনে সব কিছু মানুষের ইচ্ছে মতো ছেড়ে দিলে চলে না, কিছু জিনিস জোর করেই করাতে হয়। কিছুদিন পড়বে, উন্নতি না হলে আমি নিজেই বদলে দেব, কিন্তু চেষ্টা না করেই না, এটা হবে না। নীলা এবার চেয়ার ঠেলে দাঁড়িয়ে গেল, তার চোখে রাগ জমে উঠেছে। আমি পড়বো না ওর কাছে, একদমই না। তোমার অহেতুক জেদ দেখার সময় আমার নেই ইমন, তুমি ওকে পড়াবে, যখন সময় হবে তখন থেকেই শুরু করবে। সিদ্ধান্ত শেষ, কথাটার পর আর কোনো জায়গা রইল না। নীলা কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোয়াল শক্ত, চোখে রাগ, ঠোঁট শক্ত করে চেপে রাখা। মনে হচ্ছিল আর 1 সেকেন্ড দাঁড়ালে বিস্ফোরণ হবে। তারপর আর একটাও কথা না বলে সে ঘুরে দাঁড়ালো, রাগে পায়ের শব্দ তুলে সোজা সিঁড়ির দিকে হাঁটতে লাগলো। তার মুখ দেখে বোঝাই যাচ্ছে এই সিদ্ধান্ত সে সহজে মেনে নেবে না। কয়েক সেকেন্ড পর সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল নীলা। ডাইনিংয়ে আবার নিস্তব্ধতা নেমে এলো। নীলার মা হালকা দীর্ঘশ্বাস ফেলে ইমনের দিকে তাকালেন, চোখে মুখে অস্বস্তি, সঙ্গে মায়া। কিন্তু মনে করো না বাবা কিছু, ও একটু জেদি। না আন্টি, সমস্যা নেই।
বাইরে থেকে সে আগের মতোই ভদ্র, শান্ত, সংযত, কিন্তু ভেতরে খুব শীতল একটা মন্তব্য ভেসে উঠল। ইমন মনে মনে বলল। একটু না আন্টি, অনেক বেশি। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। নীলার জেদ তাকে বিরক্ত করছে না, বরং আগ্রহী করছে। কারণ জেদে মানুষ ভাঙে না সহজে, আর যা সহজে ভাঙে না তা ভাঙার খেলার সবচেয়ে মজার। বিকেলের দিকে বাড়ির ভেতরে একটা শান্ত অলস পরিবেশ নেমে এসেছে। দুপুরের আলো একটু মলিন হয়ে এসেছে। জানালার পর্দা দিয়ে হালকা বাতাস ঢুকছে। ড্রয়িং রুমে নীলার মা কিছু কাজ গোছাচ্ছেন, আর নীলা নিজের রুমে চুপচাপ বসে আছে। আর ইমন সে সিঁড়ির কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ চারপাশ দেখে নিয়ে ধীরে এগিয়ে এলো। আন্টি, আমি একটু বাইরে যাব। কই যাবে বাবা? আমার একটা টিউশনি আছে, ওখানে পড়াতে যাব। কথাটা খুব স্বাভাবিকভাবে বলল সে, যেন এই বাড়িতে থাকলেও তার নিজের একটা আলাদা জীবন আছে, আলাদা দায়িত্ব আছে। আচ্ছা যাও, সময় মতো ফিরে এসো। ইমন হালকা মাথা নেড়ে বেরিয়ে গেল। দরজা পেরিয়ে বাইরে পা রাখতেই তার চোখে আবার সেই পরিচিত পরিবর্তন দেখা গেল। ভদ্র শান্ত ছেলেটা যেন মুহূর্তে বদলে গেল। সে রাস্তা ধরে হাঁটতে লাগলো। তবে এবার তার গন্তব্য শুধু টিউশনি না, তার হাতে ফোন, স্ক্রিনে একের পর এক ডেটা, রিপোর্ট, নিউজ ক্লিপ, লুকানো ফোরাম, ডার্ক নেটের ফিড, সবকিছু খুব দ্রুত স্ক্রল করছে। ইমন ঠান্ডা চোখে তথ্যগুলো দেখছে। কে কোথায় মানুষ ঠকাচ্ছে, কারা ভুয়া ইনভেস্টমেন্ট চালাচ্ছে, কোনো কোম্পানি কাগজে সাদায় কিন্তু ভেতরে কালো, সব। ইমন মনে মনে বলল, মানুষকে ঠকানো এখন একটা বিজনেস হয়ে গেছে, আর এই বিজনেসগুলো টিকে আছে কারণ কেউ হিসাব মেলায় না। তার আঙ্গুল দ্রুত স্ক্রিনে চলতে লাগলো। এক একটা নাম, এক একটা কোম্পানি, এক একটা লেনদেন, সব সে টেনে বের করছে, শান্তভাবে, নিখুঁতভাবে, যেন শুধু পড়ছে না, বিচার করছে। অন্যদিকে বাড়ির ভেতর নীলা নিজের রুমে বসে আছে, জানালার পাশে হাত ভাঁজ করে, মুখে বিরক্তি আর চিন্তার মিশ্রণ। নীলা মনে মনে বলল, কে ওই ছেলে? একদিনে আমার বাবার মাথা উঠে বসেছে, আর মায়েরও নাড়া দিয়েছে। সাধারণ এতিম নাকি এর পিছনে অন্য কিছু আছে? তার ভ্রু কুঁচকে যায়, সন্দেহটা আবার ফিরে আসে, তবে এবার একটু গভীরভাবে। সন্ধ্যার দিকে আকাশ একটু অন্ধকার হতে শুরু করলো। ইমন ধীরে ধীরে বাড়ির দিকে ফিরল, হাতে ছোট একটা ব্যাগ, চোখে সেই আগের শান্ত ভাব, যেন বাইরে সে কিছুই করেনি, যেন পুরো বিকেলটা শুধু টিউশনি করেই কাটিয়েছে। দরজা খুলতেই নীলার মা তাকে দেখে হালকা হাসলেন। এসো বাবা, এসে গেছো? জি আন্টি। আগে নাস্তা করো, তারপর নীলাকে একটু পড়াও। মেয়েটা একদমই পড়ে না, মাথায় শুধু জেদ। ইমন চুপচাপ বসে পড়ল। তার চোখ এক মুহূর্তের জন্য ডাইনিং টেবিলের দিকে গেল। বাইরে থেকে এসে শান্ত, কিন্তু ভেতরে ভেতরে তার মাথায় চলছে অন্য হিসাব। ইমন মনে মনে বলল, পড়ানো না, এটা শুধু শুরু। ঠোঁটের কোণে খুব হালকা একটা হাসি ফুটে উঠল, যা কেউই দেখতে পেল না। নাস্তা শেষ করে ইমন ধীরে ধীরে হাত মুছল। বাইরে থেকে পুরোটা শান্ত, ভদ্র, নির্লিপ্ত, যেন এই বাড়িতে তার থাকা একেবারেই স্বাভাবিক। কিন্তু তার চোখে ছিল সেই আগের মতোই স্থির হিসেবি গভীরতা। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল, করিডোর পেরিয়ে নীলার রুমের সামনে এসে দাঁড়ালো। দরজার সামনে এক মুহূর্ত থামলো, তারপর হালকা করে নক করলো। ভেতর থেকে সঙ্গে সঙ্গে কড়া গলা ভেসে এলো, কে? আমি ইমন। খবরদার আসবে না, আমি পড়বো না, চলে যাও এখান থেকে। দরজার ওপাশে নীলার কণ্ঠে স্পষ্ট বিরক্তি, জেদ আর অস্বীকৃতি। কিন্তু ইমন এক মুহূর্তও অপেক্ষা করলো না। ধীরে ধীরে দরজাটা খুলে সে ভেতরে ঢুকে পড়ল। তারপর কোনো কথা না বলে দরজাটা চাপিয়ে বন্ধ করে দিল। রুমে ঢুকতেই নীলা চমকে উঠে দাঁড়ালো, চোখে রাগ, অবিশ্বাস আর বিস্ময় একসাথে। তুমি কি করছো? বের হও এখান থেকে। আঙ্কেল, আন্টির কথা ফেলতে পারবো না। খুব শান্ত গলায় বলল ইমন।
যেন এটা তার কোনো যুক্তি নয় বরং সিদ্ধান্ত। সে ধীরে ধীরে গিয়ে চেয়ারে বসে পড়ল, একেবারে স্বাভাবিক ভঙ্গিতে, যেন এটা তারই রুম। আমি তোমার টিচার, তুমি পড়বে। নীলা হাত ভাঁজ করে দাঁড়িয়ে রইল, রাগে তার চোখ সরু হয়ে গেছে। আমি তোমার কাছে পড়বো না, একদম না। একে তো আমি তোমার বড় বয়সে, অবস্থায়, সব দিক থেকে, তাও আমি কিছু বলছি না। তার উপর তুমি যে ব্যবহার করছো সেটা আমি ইগনোর করছি। ইগনোর করছো? করো, আমি তোমাকে 100 বার বলবো আমি পড়বো না, এখন বের হও এখান থেকে। কথা শেষ হতেই নীলা দরজার দিকে এগোতে গেল। ঠিক তখনই ইমন হঠাৎ উঠে দাঁড়ালো। 1 সেকেন্ডের মধ্যে সে নীলার হাতটা ধরল। নীলা চমকে গেল। পরের মুহূর্তেই ইমন তাকে টেনে আবার চেয়ারের সামনে বসিয়ে দিল। হোয়াট দা, তুমি কি করছো? বই বের করো, না হলে থাপ্পড় মারবো। শব্দগুলো খুব শান্ত ছিল, কোনো চিৎকার নেই, কোনো রাগ নেই। তবুও কথাটায় এমন একটা দৃঢ়তা ছিল যেন এটা হুমকি না, সিদ্ধান্ত। নীলা কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল, চোখে রাগ, অবিশ্বাস আর এক ধরনের ধাক্কা। এই ছেলেটা এত শান্তভাবে, এত নির্লিপ্তভাবে এমন কথা বলছে যেটা কেউ তার নিজের বাড়িতেও তাকে বলে না। রুমে তখন নিস্তব্ধতা, শুধু দুজনের শ্বাসের শব্দ। আর ইমন বসে আছে একদম স্থিরভাবে, চোখে কোনো পরিবর্তন নেই, যেন এই মুহূর্তটা তার জন্য নতুন কিছু না, বরং শুরু মাত্র। নীলা এতক্ষণ চুপচাপ সহ্য করলেও এবার হঠাৎ করেই তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চেয়ারের সামনে দাঁড়িয়ে থেকেই সে চিৎকার করে উঠল। পুরো রুম কেঁপে উঠল তার গলায়। তোমার এত বড় সাহস হয় কিভাবে? আমাকে ভয় দেখাচ্ছ? আমাকে মারতে চাও? তার চোখে রাগ, অপমান আর অবিশ্বাস একসাথে চলছে। পুরো রুম যেন তার কণ্ঠে ভারী হয়ে গেল। ইমন একটুও নড়ল না, চেয়ারে হেলান দিয়ে বসে রইল, একদম শান্তভাবে। তারপর খুব ধীরে, খুব ঠান্ডা গলায় বলল, তো কি ভয় দেখাবো না? আদর করব? আসো, বসো, কাছে আসো। কথাটা শুনে নীলা যেন এক মুহূর্ত থমকে গেল। তার চোখ বড় হয়ে গেল, অবাক হয়ে তাকিয়ে রইল ইমনের দিকে। রাগটা আরো বেড়ে গেল। এই, তুমি এসব কথা বলছো কোন সাহসে? হ্যাঁ, তুমি কে? তুমি কোনো এতিম না, মিথ্যা নাটক করছো। ইমন এবার হালকা মাথা কাত করল, মুখে এক ধরনের ঠান্ডা হাসি, কিন্তু চোখে কোনো হাসি নেই। নাটক? আজকাল গরিব হলে কেউ পাত্তা দেয় না, তাই না? সবাই শুধু লেভেল দেখে মানুষ চিনে ফেলে। নীলা এক ধাপ এগিয়ে এসে দাঁড়ালো, কণ্ঠ কাঁপছে রাগে কিন্তু দৃঢ়। তুমি এত তাড়াতাড়ি রূপ পাল্টো কিভাবে? হ্যাঁ, একবার ভদ্র, একবার ভয়ঙ্কর, এই নাটকটা কি? ইমন চেয়ার থেকে একটু সামনে ঝুঁকে এলো, কণ্ঠ এবার আগের চেয়েও নিচু, ঠান্ডা। বেশি কথা না বলে বই বের করো, পড়া শুরু করো। সে এক মুহূর্ত থামলো, তারপর চোখ তুলে সরাসরি নীলার দিকে তাকালো। না হলে তোমার এই জেদটা আমি অন্যভাবে থামাবো, আর সেটা তোমার পছন্দ হবে না। নীলা একদম থমকে দাঁড়িয়ে গেল, তার মুখে কথা নেই, শুধু বিস্ময় আর রাগ মিশে জমে আছে। এই ছেলেটা যাকে সে সকাল থেকে অবহেলা করে আসছে, সে এত ঠান্ডা, এত নিয়ন্ত্রিতভাবে কথা বলছে, সেটা যেন তার মাথার ভেতরেও জায়গা খুঁজে পাচ্ছে না। আর ইমন বসে আছে ঠিক আগের মতোই, শান্ত, স্থির, অদ্ভুতভাবে নির্ভার, যেন এই রুমে ভয় দেখানোটা নতুন না, বরং নিয়ম। নীলা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত রাগ চেপে বইটা টেনে নিল, জোরে চেয়ারে বসে পড়ল, যেন পুরো পৃথিবীর উপর তার রাগটা বইয়ের পাতায় ঢেলে দিচ্ছে। মুখ শান্ত, চোখ সরু, ঠোঁট চেপে ধরা। ইমন একবার তার দিকে তাকালো, তারপর খুব শান্তভাবে বলল, শুরু করো। কোন চ্যাপ্টার? কোথায় সমস্যা সেটা বের করো আগে। নীলা কোনো উত্তর দিল না, বইটা জোরে খুলে একটা পৃষ্ঠা দেখিয়ে দিল। ইমন ধীরে এগিয়ে এসে বসলো, তারপর একেবারে স্বাভাবিক গলায় ব্যাখ্যা শুরু করলো। এখানে দেখো, এই ফর্মুলাটা বুঝলে পুরোটা সহজ হয়ে যাবে। আগে বেসিকটা ভুল ধরেছো, তাই সব গুলিয়ে গেছে। তার কণ্ঠে কোনো জোর নেই, কোনো নাটক নেই,
শুধু পরিষ্কার ব্যাখ্যা, ধাপে ধাপে বোঝানো। নীলা প্রথমে বিরক্তি নিয়ে তাকিয়েছিল, কিন্তু কয়েক মিনিট পর তার চোখ ধীরে ধীরে নরম হলো। ভেতরের রাগটা পুরোটা না গেলেও কৌতূহল এসে জায়গা নিল। নীলা মনে মনে বলল, পড়াই তো খারাপ না। সে একবার ইমনের দিকে তাকালো, তারপর দ্রুত চোখ সরিয়ে নিল। নীলা মনে মনে বলল, কিন্তু আমি ওই বেয়াদবের কাছে পড়বো না, কোনোভাবেই না। কেমন চলছে পড়া? চলছে আন্টি, তবে ওকে ফোকাস করতে একটু সমস্যা হচ্ছে। বাবা, ঠিক করে পড়াও। ও কিন্তু একটু ফাঁকিবাজ, বই খুললেও মন থাকে না। আমার সাথে ফাঁকিবাজি করতে পারবে না। কথাটা এত স্বাভাবিকভাবে বলল যে নীলার মা একটু থমকে গেলেন। তারপর হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হতেই রুম আবার নিস্তব্ধ। ইমন আবার তার দিকে ফিরল। এবার মন দাও, না হলে সময় নষ্ট হবে, আর আমি সময় নষ্ট পছন্দ করি না। নীলা কিছু বলল না, শুধু বইয়ের দিকে তাকিয়ে রইল। কিন্তু তার ভেতরের জেদ আর ধীরে ধীরে নরম হওয়া কৌতূহল দুটোই এখন একসাথে নড়ছে। আর ইমন সে পড়াচ্ছে খুব শান্তভাবে, খুব নিখুঁতভাবে, যেন এটা শুধু টিউশন না, কোনো বড় খেলাই প্রথম চাল। সন্ধ্যা নেমে এসেছে। জানালার বাইরে হালকা বাতাস, রান্নাঘর থেকে ভেসে আসা গরম খাবারের গন্ধ, আর ডাইনিং টেবিলে সাজানো রাতের খাবার, সব মিলিয়ে বাড়িটাই আবারও সেই পরিচিত পারিবারিক পরিবেশ ফিরে এসেছে। কিন্তু এই পরিবেশের ভেতরেও একটা অদৃশ্য টানটান ভাব আছে, কারণ আজকের দিনটা নীরব ছিল না। আজ ছিল পড়াশোনা, জেদ আর দুই ভিন্ন চরিত্রের লড়াইয়ের দিন। সবাই যখন টেবিলে বসলো, নীলার বাবা ইমনের দিকে তাকালেন, তার চোখে হালকা কৌতূহল। ইমন, তুমি কি নীলাকে পড়িয়েছো আজ? হ্যাঁ আঙ্কেল, পড়িয়েছি। যাত্রী খারাপ না, একটু ফাঁকিবাজ। কথাটা শেষ হতেই নীলা চামচ টেবিলে রেখে সরাসরি তাকালো তার দিকে। একদম ফাঁকিবাজি বলবে না, আমি ফাঁকিবাজ না। নীলা, এখন থেকে তোমার টিচারের প্রতি সম্মান দিতে শিখতে হবে। পড়বো না। একেবারে সোজা সাপটা উত্তর, কোনো দ্বিধা নেই। ইমন শান্তভাবে বসেছিল, তার মুখে কোনো রিয়াকশন নেই, যেন এই কথাগুলো তার জন্য নতুন কিছু না। সমস্যা নেই আঙ্কেল। বড়দের সাথে বাজে ব্যবহার করা উচিত না নীলা। এবার নীলা ধীরে ধীরে চামচ নামিয়ে রাখলো, চোখ সরু করে বাবার দিকে তাকালো, তারপর শান্ত কিন্তু কড়া গলায় বলল, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করি আমি। রুমে হঠাৎ নীরবতা নেমে এলো। চামচের শব্দ থেমে গেল কিছুক্ষণের জন্য। নীলার মা একটু অস্বস্তিতে ইমনের দিকে তাকালেন। নীলার বাবা মুখ শক্ত করে রইলেন, আর ইমন সে শুধু একবার নীলার দিকে তাকালো। তার চোখে কোনো রাগ নেই, কোনো অপমান নেই, শুধু একটা শান্ত, অদ্ভুত বোঝাপড়ার মতো দৃষ্টি। যেন সে বুঝে গেছে এই মেয়েটা সহজ না, আর সহজ না হওয়া মানুষগুলোই সবচেয়ে বেশি সময় নেয় ভাঙতে। রাত যত গভীর হতে লাগলো, বাড়ির ভেতরের আলোও ততটা ম্লান হয়ে এলো। ডিনারের পর সবাই যার যার ঘরে চলে গেছে। করিডোরে নীরবতা, জানালার বাইরে হালকা বাতাস, আর দূরে কোথাও কুকুরের ডাকে শহরের নিস্তব্ধতা আরো গভীর হয়ে উঠছে। গেস্ট রুমের দরজাটা ধীরে ভেতর থেকে বন্ধ। ভেতরে ইমন একা। ঘরের নরম আলো জ্বলছে, বিছানা গোছানো, টেবিলের উপর একটা পানির বোতল রাখা। সবকিছু নিখুঁত, শান্ত, যেন এই ঘরে কোনো অস্থিরতা নেই। কিন্তু সেই শান্ত ঘরের ভেতরেই ধীরে ধীরে আর একটা দুনিয়া খুলে গেল। ইমন আলমারি থেকে তার ছোট একটা জিনিস বের করলো। বাইরে থেকে সাধারণ একটা ডিভাইসের মতো দেখালেও ভেতরে এটা সম্পূর্ণ অন্য এক সিস্টেমের দরজা। সে ধীরে ধীরে বসলো টেবিলের সামনে। ল্যাম্পের হালকা আলো তার মুখে পড়ছে, চোখ স্থির, ঠান্ডা, হিসেবি। আঙ্গুলগুলো ধীরে স্ক্রিনে নামলো। মুহূর্তেই সেই লুকানো ডিজিটাল জগৎটা আবার খুলে গেল। এনক্রিপ্টেড নেটওয়ার্ক, সিকিউর সার্ভার লেয়ার, গোপন ডেটা স্ট্রিম, সবকিছু যেন তার অপেক্ষাতেই ছিল। আজকের টার্গেট একজন ব্যবসায়ী, বাহিরে নাম করা, সমাজের সৎ হিসেবে পরিচিত, কিন্তু ভেতরে ভেজাল পণ্যের কারবার,
নিম্নমানের জিনিসকে ভালো বলে বাজারে ছড়িয়ে মানুষকে ধোঁকা দেওয়া, এটাই তার আসল ব্যবসা। ইমন মনে মনে বলল, ভালো মুখোশ পরে খারাপ কাজ, এটাই এখন সবচেয়ে বড় অপরাধ। তার আঙ্গুল দ্রুত চলতে শুরু করলো। একের পর এক ডেটা ট্রেস, লেনদেনের প্যাটার্ন, সরবরাহ চেইনের গোপন লিঙ্ক, সবকিছু সে টেনে বের করছে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো শব্দ নেই, শুধু নিখুঁত গতি। স্ক্রিনে লাল নীল কোড ভেসে উঠছে, ফায়ার অয়েল ভাঙছে, সার্ভার অ্যাক্সেস খুলে যাচ্ছে। বাইরে থেকে কেউ দেখলে মনে হবে একটা ছেলে শান্তভাবে ফোন ব্যবহার করছে, কিন্তু এই ফোনটাই এখন ধীরে ধীরে একটা সম্পূর্ণ ব্যবসার ভিত নাড়িয়ে দিচ্ছে। ইমন এক মুহূর্ত থামলো, তারপর খুব ঠান্ডা গলায় নিজের ভেতরে বলল, মানুষকে ঠকিয়ে যারা লাভ করে তাদের লাভ টিকতে দেওয়া যায় না। আবার আঙ্গুল চলতে শুরু করলো। ধীরে ধীরে সেই ব্যবসায়ীর আর্থিক নেটওয়ার্ক উন্মোচিত হতে লাগলো। গোপন অ্যাকাউন্ট, ভুয়া ইনভয়েস, ভেজাল পণ্যের শিপমেন্ট রেকর্ড, প্রতিটি তথ্য ইমনের সামনে পরিষ্কার হয়ে আসছে, যেন কেউ ইচ্ছে করেই তাকে সব খুলে দিচ্ছে। রাত আরো গভীর হলো, ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করছে, আর এই নিস্তব্ধ ঘরের ভেতর বসে থাকা ছেলেটা একের পর এক অন্ধকার মানুষকে আলোর সামনে টেনে আনছে, শান্তভাবে, ধীরে, নির্দয়ভাবে। বাইরে সবাই ঘুমিয়ে আছে, কিন্তু ভেতরে একটাই জিনিস জেগে আছে, একটা হিসেবি মন যে এখনো থামেনি। সকালটা শুরু হলো আবারও একই ধাক্কা দিয়ে। টিভির স্ক্রিনে লাল ব্রেকিং নিউজ, নিউজ রুমে দৌড়াদৌড়ি, রিপোর্টারদের উত্তেজিত কণ্ঠ, আর নিচে ভেসে উঠছে একের পর এক শিরোনাম। শহরের আরও এক বড় ব্যবসায়ীর বিপুল অঙ্কের অর্থ সাইবার অ্যাটাকের মাধ্যমে উধাও। শুধু টাকা নয়, তার পুরো আর্থিক নেটওয়ার্ক ভেঙে পড়েছে এক রাতেই। বাড়ির ডাইনিং টেবিলে সকালের নাস্তা চলছিল, কিন্তু টিভির শব্দে পুরো পরিবেশটা থমথমে হয়ে গেল। নীলার বাবা চায়ের কাপ নামিয়ে ভ্রু কুঁচকে স্ক্রিনের দিকে তাকালেন। এসব কি শুরু হলো? দিন দিন তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এদের জন্য এখন তো শান্তিতে ঘুমাতেও পারবো না। তার কণ্ঠে বিরক্তি, সঙ্গে অদৃশ্য এক উদ্বেগ, যেন এই ঘটনাগুলো এখন শুধু সংবাদ না, একটা অজানা ভয়। ইমন চুপচাপ চায়ের কাপ হাতে বসেছিল, টিভির দিকে একবার তাকিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, ভালো মানুষের ঘুম নষ্ট হয় না আঙ্কেল, ঘুম নষ্ট হয় খারাপ মানুষের। কথাটা যেন খুব সাধারণ একটা মন্তব্য, কিন্তু টেবিলের পরিবেশে হালকা এক অস্বস্তি ছড়িয়ে গেল। নীলার বাবা একবার ইমনের দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। নীলা তখন থেকেই চুপচাপ বসেছিল, কিন্তু ইমনের কথাটা শুনে সে ধীরে ধীরে মাথা তুলল, চোখ সরু, ঠোঁট বাঁকানো। তুমি বেশি কথা বলো, তাই না? মনে হয় সব যেন সব বুঝো, সব জানতা সম্রাট। ইমন একবার নীলার দিকে তাকালো, তার মুখে কোনো রাগ নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু একটা শান্ত হালকা হাসির আভা। আমি বেশি জানি না নীলা, আমি শুধু দেখি, আর যারা বেশি দেখাতে চায় তাদের এই সবচেয়ে বেশি লুকানোর কিছু থাকে। কথাটা শেষ হতেই আবার নীরবতা নেমে এলো। নীলা এবার আর তর্ক করলো না, শুধু ইমনের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। ভেতরে তার সন্দেহটা আবারও নড়ে উঠল। এই ছেলেটা শুধু অদ্ভুত না, বরং অস্বাভাবিকভাবে শান্ত। আর ইমন, সে আবার নিজের চায়ের দিকে তাকালো। বাইরে থেকে সে এক সাধারণ অতিথি, কিন্তু ভেতরে ভেতরে সে এমন কিছু জেনে বসে আছে যা এই টেবিলে বসা কেউ এখনো টেরও পায়নি। বিকেলের দিকে বাড়ির ছাদটা অদ্ভুত শান্ত, দূরে সূর্য ডুবছে, আকাশে কমলা আর গোলাপি রং মিশে যাচ্ছে, হালকা বাতাসে কাপড়ের দড়ি দুলছে, আর শহরের শব্দ অনেক নিচে নেমে গেছে। ইমন ছাদের এক কোণে বসে আছে, হাঁটু ভাঁজ করে, হাত দুটো হালকা গুটিয়ে, চোখ দূরের আকাশে স্থির। বাইরে থেকে তাকে খুব সাধারণই লাগছে, একজন শান্ত ভাবুক ছেলে, কিন্তু তার ভেতরের দুনিয়া সবসময়ই আলাদা, নিঃশব্দ, হিসেবি আর গভীর। ঠিক তখনই ছাদের দরজা খুলে পায়ের শব্দ শোনা গেল। নীলা ধীরে ধীরে উঠে এলো, চুল একটু এলোমেলো, মুখে আগের সেই কড়া ভাব, চোখে কৌতূহল আর সন্দেহ একসাথে। সে কয়েক সেকেন্ড ইমনের দিকে তাকিয়ে রইল, তারপর সামনে এসে দাঁড়ালো। তুমি কে বলো তো?
কণ্ঠটা ছিল সরাসরি, কোনো ঘুরপাক নেই। ইমন ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। তার মুখে কোনো অবাক ভাব নেই, বরং যেন এই প্রশ্নটা সে আগেই জানতো। হ্যাকার কিং। নীলা এক মুহূর্ত থমকে গেল, তারপর ভ্রুকুচকে হাসলো, কিন্তু সেই হাসিতে বিশ্বাস নেই, শুধু কটাক্ষ। মজা করা বাদ দিয়ে সত্যি বলো। ইমন আবার আকাশের দিকে তাকালো, তারপর খুব শান্ত গলায় বলল, সত্যি বলছি, বিশ্বাস না করলে আমার কি দোষ? তুমি এতিম না, তাই না? কথাটা শোনার সঙ্গে সঙ্গে ইমন ধীরে ধীরে তার দিকে ফিরল। কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর খুব শান্ত, প্রায় ফিসফিস করে বলল, যার সবাই থাকতো কেউ নেই, শুধু এতিমে। মানে কি? মানে খুঁজতে যেও না নীলা। সে আবার আকাশের দিকে তাকিয়ে পড়ল। বাতাস হালকা জোরে বইছে, সূর্য প্রায় ডুবে গেছে। নীলা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার চোখে সন্দেহ, এখন আর শুধু কৌতূহল না, এটা ধীরে ধীরে আরো গভীর কিছুতে রূপ নিচ্ছে। আর ইমন, সে ছাদের কিনারায় বসে আকাশের শেষ আলোটা দেখছে, যেন এই শহরের অন্ধকার নামার আগেই সে নিজের ভেতরের অন্ধকারটা খুব ভালো করে চিনে নিয়েছে। পরের দিন দুপুরের পর ইমন আবারও বাড়ি থেকে বেরিয়ে গেল। নীলার মা ভেবেছিলেন হয়তো আবারও টিউশনি, হয়তো কোনো ছোটখাটো কাজ। ইমনও কিছু বলেনি, শুধু আগের মতো শান্ত গলায় বলেছিল, একটু বাইরে যাচ্ছি, কিন্তু আজকের বের হওয়া অন্যরকম। আজ সে কারো হিসাব নিতে বেরোয়নি, আজ সে ফিরছে নিজের পুরনো হিসেবের কাছে। শহরের অভিজাত এলাকার ভেতর দিয়ে গাড়ি ঢুকলো। উঁচু দেওয়াল, বিশাল গেট, কড়া নিরাপত্তা, দামি গাড়ির সারি, সবকিছুতেই স্পষ্ট ক্ষমতা আর টাকার গন্ধ। গাড়িটা গিয়ে থামলো এক বিশাল অট্টালিকার সামনে। এই বাড়িটা ইমনের, তার জন্মের বাড়ি, যে বাড়িতে সব ছিল, শুধু তার জন্য সময় ছিল না। ইমন ধীরে ধীরে নামলো। গেটের গার্ড তাকে দেখেই মাথা নিচু করে সরে দাঁড়ালো। কেউ কিছু জিজ্ঞাসা করলো না, কারণ এই বাড়ির মানুষ তাকে চেনে কিন্তু জানে না। ভেতরে ঢুকতেই বিশাল মার্বেল ফ্লোর, দামি ঝাড়বাতি, কাঁচের দেওয়াল, নিখুঁত সাজসজ্জা, সব আগের মতোই আছে। বাড়িটা এখনো আগের মতো ধনী, শুধু আগের মতোই ফাঁকা। ড্রয়িং রুমে বসেছিলেন তার বাবা, হাতে ল্যাপটপ, পাশে ফাইল, কানে ব্লুটুথ। ব্যবসার কথা বলতে বলতে তিনি একবার চোখ তুলে তাকালেন, ইমনকে দেখে কপাল কুঁচকালেন। কোথায় থাকো তুমি? তোমাকে তো দেখাই যায় না। কণ্ঠে অভিযোগ আছে, কিন্তু তাতে কোনো মমতা নেই, যেন তিনি ছেলেকে না, কোনো অবাধ্য কর্মচারীকে জিজ্ঞেস করছেন। ইমন কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। দেখতে চেয়েছেন কখনো? তার কণ্ঠ ঠান্ডা, শান্ত, কিন্তু ভেতরে জমাট বাঁধা কাটার মতো কিছু আছে। আমি কোথায় থাকি, কি করি, কিভাবে বাঁচি, কোনোদিনও খোঁজ নিয়েছেন? কি না, কারণ তুমি বেয়াদব। কয়েক সেকেন্ডের জন্য পুরো ড্রয়িং রুম নিঃশব্দ হয়ে গেল। ইমন স্থির দাঁড়িয়ে রইল, মুখে কোনো পরিবর্তন নেই, না বিস্ময় না রাগ, যেন এমন উত্তর সে বহু আগেই আশা করেছিল, হয়তো বহুবার শুনেছেও। কিন্তু তার চোখের ভেতর তখন খুব ঠান্ডা কিছু জমে উঠল। এই বাড়ির মানুষ তাকে চেনে, কিন্তু কখনো জানেনি, আর সেই না জানার শাস্তিটা একদিন খুব হিসেব করেই ফেরত যাবে। ইমনের বাবার কথাটা বাতাসে ঝুলে রইল, ভারী ঠান্ডা, অভ্যস্ত অপমানের মতো। ইমন দাঁড়িয়ে আছে ঠিক আগের মতোই, মুখে কোনো প্রতিক্রিয়া নেই, কিন্তু তার নীরবতাটা অদ্ভুত, খুব স্থির, খুব নিয়ন্ত্রিত, যেন এই ঘরে কথাগুলো নতুন না, শুধু পুরনো কিছুর পুনরাবৃত্তি। ঠিক তখনই উপরের সিঁড়ি দিয়ে নেমে এলেন ইমনের মা, হাতে ফোন, চোখে বিরক্তি, মুখে সেই চিরচেনা শীতল অভিজাত ভঙ্গি। নিচে নেমে প্রথমে স্বামীর দিকে তাকালেন, তারপর চোখ গিয়ে থামলো ইমনের উপর। এক সেকেন্ড, তারপর ঠোঁট বাঁকল। এই কি চেহারার হাল? তোমাকে দেখে তো মনে হচ্ছে কামড়া দিয়ে আসছো। কথাটার ভেতরে অবজ্ঞা ছিল, বিরক্তি ছিল, আর ছিল সেই চেনা শ্রেণীবোধ, যেটা মানুষকে মানুষ না, অবস্থান দিয়ে মাপে। ইমন ধীরে মাথা তুলল, তার চোখ একদম স্থির, ঠান্ডা। হ্যাঁ, কামড়াই দেই, কারণ কামড়া দিলেও অন্তত শান্তি আছে, যেটা এই বাড়িতে কোনোদিনও ছিল না।
কথাটা শেষ হতেই কয়েক সেকেন্ডের জন্য পুরো ঘর নিস্তব্ধ। ইমনের মা কপাল কুঁচকে তাকালেন, যেন এই উত্তরটা তিনি আশা করেননি। তোমার বাবা ঠিকই বলে, তুমি সত্যিই বেয়াদব। হ্যাঁ, আমি বিয়াদব, আর আপনারা খুব ভালো। শব্দগুলো ভদ্র, কিন্তু আঘাতটা ধারালো। তার চোখে বিদ্রুপ নেই, রাগও নেই, শুধু এমন এক ঠান্ডা সত্য যেটা গায়ে লাগলে শব্দ করে না, কেটে যায়। ইমনের মা কিছুক্ষণ তাকিয়ে রইলেন, মুখ শক্ত হয়ে গেল। আর ইমন দাঁড়িয়ে রইল আগের মতোই, শান্ত, নির্লিপ্ত, যেন সে তর্ক করছে না, শুধু আয়না ধরছে। ড্রয়িং রুমের ভেতরের বাতাসটা ধীরে ধীরে আরো ভারী হয়ে উঠছিল। কথাগুলো আর শুধু কথার জায়গায় নেই, প্রতিটি বাক্য এখন পুরনো ক্ষত ঘেঁটে তোলা ধারালো কাটার মতো। ইমনের মা ঠান্ডা চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন, ঠোঁটে তাচ্ছিল্যের রেখা। চলে না গেছিলে জেদ করে, আবার এসেছো কেন? পকেটে সব টাকা শেষ? কথাটার ভেতরে মায়ের সুর কম, অপমান বেশি, যেন ছেলেটা ফিরে আসেনি, ফিরে এসেছে হেরে গিয়ে। ইমন একটুও বদলালো না, না চোখে না মুখে। আমি আপনাদের 1 টাকাও নেইনি, আজও নেব না। আমার দরকার আছে, তাই এসেছি। ইমনের বাবা এবার সোফায় হেলান দিয়ে ঠান্ডা চোখে তাকালেন, ঠোঁটে তাচ্ছিল্যের আভা। টাকা ছাড়া চলে কিভাবে তোমার? চুরি করো নাকি? প্রশ্নটা ছুড়ে দিলেন এমন ভাবে যেন উত্তরটা তার আগেই ঠিক করা। ইমন ধীরে ধীরে বাবার দিকে তাকালো। কি করি সেটা জেনে কি করবেন? আপনাদের টাকা নেই না, এটাই বড় কথা। এক মুহূর্তের জন্য কেউ কিছু বলল না। তারপর ইমন আর দাঁড়ালো না, কোনো তর্ক না, কোনো ব্যথা না, যেন এই ঘরে কথার চেয়ে নীরবতাই বেশি অপমানজনক। সে সোজা সিঁড়ির দিকে হাঁটতে লাগলো, ধীর মাপা পায়ে। উপরে উঠে নিজের পুরনো রুমের সামনে গিয়ে কয়েক সেকেন্ড থামলো। দরজা খুলতেই পুরনো গন্ধ, পরিপাটি, নিখুঁত, দামি কিন্তু নিঃসঙ্গ। এই ঘরে সব ছিল, শুধু কারো উপস্থিতি ছিল না। ইমন ভেতরে ঢুকে সোজা আলমারির কাছে গেল, ড্রয়ার খুলে কয়েকটা ফাইল বের করলো। কিছু কাগজ, কিছু পুরনো ডকুমেন্ট, কিছু এমন জিনিস যেগুলোর জন্যেই আজ সে এসেছে। সেগুলো গুছিয়ে হাতে নিল। তারপর আর একবারও পেছনে না তাকিয়ে নিচে নেমে এলো। নিচে নেমেই দরজার দিকে হাঁটতে লাগলো। ইমনের বাবা এবার কপাল কুঁচকে উঠে বসলেন। আরে কই যাও? থাকতে আসেনি,